বিভিন্ন পরিসংখ্যান বা সমীক্ষা কিন্তু বলছে যে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনো ধরনের কিডনি সংক্রান্ত রোগে তারা ভুগছে এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি রোগ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন স্বনামধন্য নেফ্রোলজিস্ট। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, মোট জনগোষ্ঠীর প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনো ধরনের কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। এই যে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এই সংখ্যাটা বৃদ্ধির কারণটা আসলে কি? এই সংখ্যা বৃদ্ধির আমাদের মূল কারণটা হলো অসচেতনতা। প্রায় প্রত্যেকটা কারণেই আমাদের যে দৈনন্দিন যে জীবনধারা বা আমাদের যে লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইলের সাথে জড়িত। এবং সেই লাইফস্টাইলগুলো যদি আমরা হেলদি করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা এই কিডনি রোগ কমিয়ে আনতে পারবো। দ্বিতীয়ত, যে কারণে কিডনি রোগ হয় সেই কারণগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখবো যে সেই কারণগুলো আবার লাইফস্টাইলের সাথে জড়িত। মূল যে রোগগুলো, কারণ যেমন এক্সাম্পল হিসাবে যে ডায়াবেটিস কারণে দেখা যায় কিডনি রোগ হয়। কারণ যাদের ডায়াবেটিস হয় এদের প্রতি 3 জনে 1 জনের কিডনি রোগ হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের 5 জনে 1 জনের কিডনি নষ্ট হয়। তো ডায়াবেটিস রোগীর সংখ্যা বাংলাদেশে প্রায় 1,30,00,000। তো আমরা কিন্তু শুধু লাইফস্টাইল, যদি আমরা হেলদি লাইফস্টাইল চর্চা করি তাহলে এই ধরনের রোগগুলো, এই ডায়াবেটিস যার বংশে আছে, যার হওয়ার সমূহ সম্ভাবনা, আমরা সেই ডায়াবেটিস হওয়াটাই প্রতিরোধ করতে পারি। এটাকে প্রাইমারি প্রিভেনশন যেটা বলা হয়। দ্বিতীয়ত হলো যে ডায়াবেটিস হয়ে গেলে ডায়াবেটিস এমনভাবে কন্ট্রোল করতে পারি যাতে ডায়াবেটিস থেকে কিডনি রোগ না হয়। আর যখন কিডনি রোগ হয়ে গেল সেটা যদি আর্লি স্টেজে সচেতনতার মাধ্যমে যদি ডায়াগনোজ করতে পারি, তো এই যে রোগ হচ্ছে এটা একটা, যেমন বললাম যে আমাদের অজ্ঞতা, আমাদের আনহেলদি লাইফস্টাইল। দ্বিতীয়ত হলো আমাদের ক্লাইমেটের ভিকটিম আমাদের দেশ। যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বিশ্ব উত্তপ্ত হচ্ছে, এটার ইম্প্যাক্ট তো বেশি পড়তেছে আমাদের মতো দেশে। এবং এই উত্তপ্ত হওয়ার জন্য, গরমের জন্য দেখা যায় যে যারা মাঠে ঘাটে, আমাদের কৃষক ভাইরা তো 60-70% তারা মাঠে ঘাটে কাজ করে। তো তারা প্রচণ্ড রোদে কাজ করে, এই গরমের মধ্যে কাজ করে, তারা ঘামতেছে, শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, লবণ বেরিয়ে যাচ্ছে, তাদের ডিহাইড্রেশন হচ্ছে। তারা জানেই না, তারা বুঝেই না এটা। এবং এই ডিহাইড্রেশন হলেই আমাদের কিডনি কাজ করা বন্ধ করে দেয়। কারণ কিডনির তো কাজই হলো আমাদের রক্তের মধ্যে যে সমস্ত বিষাক্ত পদার্থ আছে সেগুলো সেকে অর্থাৎ পানির মাধ্যমে সেকে প্রস্রাব আকারে সেই পানি বের করে দিয়ে, যদি দেখা যায় যে সেই পানির শূন্যতা হয়ে গেছে, তো কীভাবে সেকে বের করে দিতে পারবে? পানি শূন্য হলেই দেখা যায় তার ইম্প্যাক্ট পড়ে কিডনির উপরে, কিডনির ছাঁকনিগুলো ধ্বংস হতে থাকে। এবং সেই জন্য এই বারে বারে এই যে ডিহাইড্রেশন হচ্ছে, এই ডিহাইড্রেশনের জন্য দেখা যায় আমাদের কিডনি, আমরা দেখি যে মানে অনেক কৃষক যারা মাঠে ঘাটে কাজ করে তারা খুব অল্প বয়স ধরেন 25-30 বছর, তারা আমাদের কিডনি বিকল নিয়ে আমাদের কাছে হাজির হয়। তো আমরা কারণ যখন ঘাটি, যে কমন কারণ তো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, বা বারে বারে ইনফেকশন হলো, কিডনিতে পাথর বা ব্যথার বড়ি দীর্ঘদিন খেয়েছে। তো আসলে কোনো কারণই নেই এগুলো, তারপরেও কেন তাদের কিডনি নষ্ট হলো? স্যার, ইন জেনারেল গরমকালে কি আসলে কিডনি জনিত রোগগুলো একটু বেশি হয়ে থাকে? গরমের দিনে আকস্মিক কিডনি রোগ যেটা, সেটা তুলনামূলক বেশি হয়। পাশাপাশি এটাও বলে রাখি, যাদের এই আকস্মিক কিডনি যদি বারে বারে হয় তাদের কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা, যেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলে, যেটার কারণে আস্তে আস্তে 5টা ধাপে কিডনি নষ্ট হয়ে একদম আমাদের ডায়ালিসিসের উপর নির্ভর করতে হয়। যাদের এই আকস্মিক কিডনি রোগ হয় একবার, তাদের সাধারণ মানুষের চেয়ে প্রায় 30 গুণ তাদের এই ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই গরমে যারা কাজ করে এদের কিন্তু বারে বারে, যতবার গরমে কাজ করছে তার পানি শূন্যতা হচ্ছে, ততবার অল্প অল্প করে আকস্মিক কিডনি বিকল হচ্ছে। এই বারে বারে
তাদের আকস্মিক কিডনি বিকল হওয়ার জন্য একসময় দেখা যায় যে তাদের কিডনি পার্মানেন্টলি নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত হলো গরমের মধ্যে কিন্তু রোগ জীবাণুগুলো সহজে বিস্তার লাভ করে। বিশেষ করে দেখবেন যে গরমের দিনে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় বা মাঠে যায় কাজ করে অথবা বাজার টাজারে যাচ্ছে, দেখবেন সুন্দর রঙিন রঙিন অনেক শরবত বিক্রি হচ্ছে এবং সেটাতে মাছিগুলো ভিন ভিন করছে, কন্টামিনেট হয়ে সেগুলো খেয়ে অনেকে ডায়রিয়া হচ্ছে, আমাশয় হচ্ছে, কলেরা হইতেছে, এগুলো হয়ে পানি শূন্যতা হয়, আবার তাদের কিডনি রোগ হচ্ছে। আবার গরমের দিনে দেখবেন যে ওই মশার উপদ্রব অনেক বেড়ে যায়। তো মশায় আবার কি হয়, অনেক ধরনের সংক্রমণ, ম্যালেরিয়া বলেন আর সেখানে চিকনগুনিয়া, ডেঙ্গু এগুলো বেড়ে যায়। এই ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ডেঙ্গু এগুলোর কারণে আবার আকস্মিক কিডনি রোগ হয়। তো কাজে এটা গরমের দিনে বেশি বিস্তার করতেছে। সেই জন্য বলি যে গরমের দিনে কিডনি রোগের সংখ্যা বাড়ে, মানে আকস্মিক কিডনি রোগ যেগুলো এগুলোর সংখ্যা বেড়ে যায়। আবার গরমের মধ্যে দেখবেন যে অনেক বন্যা হয় বেশি, তো বন্যা হলে পানি তো দূষিত হয় এবং দূষিত পানি খেয়ে কি তাদের আবার ডায়রিয়া, কলেরা এগুলো বেশি হয়, সেখান থেকে আবার দেখা যায় আকস্মিক কিডনি বিকল হয়। তো সব মিলিয়ে গরমের দিনে আকস্মিক কিডনি রোগ অনেক বেড়ে যায় এবং এই আকস্মিক কিডনি রোগের কারণে আবার দীর্ঘস্থায়ী কিডনি রোগ পরবর্তী সময় বিস্তার লাভ করে। যাদের ডায়াবেটিস কন্ট্রোলে রয়েছে কিন্তু তারপরে দেখা যায় 10 বছর 12 বছর পরে কোনো না কোনো কারণে কিন্তু তারা কিন্তু সিকিটিতে আক্রান্ত হচ্ছে, কিন্তু তার সুগার কিন্তু কন্ট্রোলে, এর পেছনে আসলে মূল কারণটা কি বা কেন হয়ে থাকে আসলে? যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এবং যাদের ডায়াবেটিস একদম মেটিকুলাস কন্ট্রোলে আছে, দুইটা গ্রুপকে যখন কম্পেয়ার করা হয় তখন দেখা যায় যে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস এদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা যাদের কন্ট্রোল আছে তাদের চেয়ে অনেক অনেক গুণে বেশি। তারপরে আমরা যারা ধরেন যাদের ডায়াবেটিস নাই তাদের কি কিডনি রোগ হয় না? তাদেরও তো হচ্ছে। তো সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদেরও ডায়াবেটিস ছাড়া অন্য কারণেও কিডনি রোগ হতে পারে। কারণ আমরা দেখি অনেকেরই ডায়াবেটিস রোগী আছে এবং তারা দেখা যায় শরীর ফুলে আসছে, অর্থাৎ তাদের প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন যায়। তো আমরা জানি যে ডায়াবেটিস থেকে যখন কিডনির ছাঁকনি ড্যামেজ হয় তখন প্রস্রাবের সাথে অনেক প্রোটিন যায় এবং প্রোটিন যখন যায় তখন আস্তে আস্তে শরীরটাও ফুলে যায়। তো আমরা তখন খুঁজি যে তাহলে এই যে প্রোটিন যায় এটা কি ডায়াবেটিসের কারণে? আবার এটাও জানি আমরা যে ডায়াবেটিস ছাড়া যারা অন্য মানুষ যারা আছে যাদের ডায়াবেটিস নাই এদেরও কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে প্রোটিন যায় প্রস্রাবের সাথে। তাকে বলি এটার কারণটা হলো গ্লোমারুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ এক ধরনের। এখন যারা ডায়াবেটিস আছে তার তো কিডনির প্রদাহ হবে না এটা তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তো দেখা যায় যখনই ডায়াবেটিসের রোগীদের প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে আমরা তখন চেক করি এটা কি ডায়াবেটিসের কারণে যাচ্ছে নাকি এটা প্রদাহের কারণে যাচ্ছে। কতগুলো মার্কার আমরা দেখে যদি দেখা যায় যে এটা প্রদাহ হওয়ার সম্ভাবনা, তখন আমরা কিডনি বায়োপসি করে কী ধরনের প্রদাহ সেটা নির্ণয় করে আমরা তার চিকিৎসা দিয়ে থাকি। তো সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা অন্য কারণেও তাদের কিডনি নষ্ট হতে পারে। অর্থাৎ ডায়াবেটিস আছে তার ধরুন তার প্রেশার বেশি সে কারণে হতে পারে। ডায়াবেটিস আছে সে ব্যথার বড়ি খেয়েছে অনেক, তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আনকন্ট্রোল ডায়াবেটিস ছাড়াও আর কোন কোন ডিজিজ রয়েছে বা কী কী ঝুঁকি রয়েছে যেটা আসলে ক্রনিক কিডনি ডিজিজ তৈরি করতে পারে? অনেকগুলো কারণ আছে। তো প্রধান কারণ যেটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আমাদের দেশে আমরা বলি যে কিডনির প্রদাহ যেটা গ্লোমারুলোনেফ্রাইটিস বলা হয়। এছাড়া যে কমন কারণগুলো লাইফস্টাইলের সাথে আছে যেটা যাদের ওজন বেশি, তো একদম সরাসরি ওজন বেশি যদি থাকে এদের দেখা যায় যে কিডনির ছাঁকনি ড্যামেজ হয়, FSGS বলা হয় সেই ধরনের। যারা ধূমপান করে আমরা তো জানি যে ধূমপান করলে ক্যান্সার হয়, তাদের হার্ট ডিজিজ হয়, কিন্তু ধূমপান কিন্তু সরাসরি রক্তনালীগুলো ড্যামেজ করে এবং আমাদের কিডনি হলো সবচেয়ে বেশি রক্তনালী থাকে, কাজে ধূমপানের জন্য রক্তনালী ড্যামেজ হতে পারে। যারা ব্যথার বড়ি নিজেরা খায়, দীর্ঘদিন যদি খায় তাহলে যেমন কিডনির দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে। ইভেন আবার একটা দুইটা তীব্র মাত্রায় ব্যথার বড়ি খেয়েও দেখা যায় অনেকের আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে। কাজে ব্যথার বড়ি বা অ্যান্টিবায়োটিক নিজেরা কখনো খাওয়া এটা ঠিক হবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া। এবং যখনই কোনো ওষুধ বিশেষ করে ব্যথার বড়ি খাবে সাথে সাথে প্রচুর পরিমাণে তাদের পানি খেতে হবে যাতে করে এটা কিডনির ক্ষতি কম করতে পারে। সেই জন্য যাদের বারে বারে কিডনির বা মূত্রতন্ত্রের প্রদাহ হয়, স্টোন বা পাথর যাদের হয়, বংশগত অনেক কারণ আছে, সেই জন্য
তাছাড়া আরও দেখা গেছে এখন যে আমরা যে খাবার খাই ভেজাল খাবার, দীর্ঘদিন ভেজাল খাবারের জন্য এগুলোর জন্য আমাদের বিভিন্নভাবে কিডনি আক্রান্ত হয়। আর যে সমস্ত ইনসেকটিসাইড ইউজ করা হয়, বিশেষ করে যে ফলের দিন সামনে আম, কাঁঠাল এবং লিচু বিভিন্ন ধরনের ফ্রুটস আসতেছে, সেখানে কিন্তু একটা নিয়ম আছে যে আমরা যে এগুলো যাতে পচন না ধরে বা পোকামাকড় না ধরে সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুনাশক স্প্রে করা হয়। এগুলো কিন্তু ফল তোলার 15 দিনের মধ্যে এটা দেওয়া যাবে না, অর্থাৎ তার আগে এটা স্প্রে করতে হবে। এবং যদি দেখা যায় যে কিছুদিন 2-4 দিন আগেই স্প্রে করলো এবং সেগুলো আবার খেলো, তাহলে ওই বিষক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এবং কিডনি ড্যামেজ হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যে ফার্টিলাইজার যেগুলো ইউজ করি, কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো আছে, এগুলো কিন্তু দেখা গেছে যেগুলো যে শস্য হয় শস্যের মধ্যে সেগুলো চলে যায় এবং এর বিষক্রিয়ার জন্য আমাদের আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে পারে। যারা মাঠে ঘাটে কাজ করে তাদের বারে বারে ইনফেকশন মানে ডিহাইড্রেশন হওয়ার জন্য তাদের কিডনি নষ্ট হতে পারে, সেটা বারবার এই কথাটা বলছি। এবং সেগুলো তো এগুলো অসংখ্য ধরনের কারণ আছে যেগুলো আমাদের কিডনি নষ্ট হওয়ার জন্য মানে মূল কারণ। যাদের জন্মগত কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি, যে আসলে ছোটবেলা থেকে কি ভাবে তারা যদি কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে পারে তাহলে ভবিষ্যতে তাদের যেন কিডনি বিকল না হয় বা ডায়ালিসিস পর্যন্ত তাদের না যেতে হয়? শিশুদের কিন্তু মানে অনেকগুলো রোগ নিয়ে তারা জন্মগ্রহণ করতে পারে, অথবা জন্মের পরপরই কিছু রোগ হতে পারে। তো যেগুলো কতগুলো রোগ আছে, এত ছোট রোগ এগুলো যেগুলো মানে খুব অল্প সময়ের চিকিৎসা করা যেতে পারে, কম খরচেও চিকিৎসা করা যেতে পারে। কিন্তু সেগুলো যদি ছোটোবেলায় ডায়াগনোসিস না হয়, সেগুলোর জন্য আমরা দেখি যে যারা যখন অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্ট অর্থাৎ বয়স যখন 15 থেকে 20 বছর বয়স, এই বয়সে ছোটোবেলার সেই জন্মগত কিছু ত্রুটির জন্য তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে আমাদের কাছে চলে আসে। তো এই রোগগুলো হলো যেমন কিডনির যে নালীগুলো আছে, অনেক সময় দেখা যায় জন্মগতভাবে কোনো নালী সরু থাকতে পারে, আবার দেখা যায় প্রস্রাবের যে নালী সেখানে একটা ছোট্ট একটা ভালভের মতো থাকে। বাচ্চারা যখন প্রস্রাব করতে দেখা যায় একটু প্রেশার দিয়ে, চাপ দিয়ে, কুদ দিয়ে তারা প্রস্রাব করছে। তো আমি যেটা বলবো যে আসলে অনেক সময় বাচ্চাদের যে জন্মগত ত্রুটি মা বাবারা তো তার লক্ষণ দেখে বুঝবে না, তো সেজন্য তাদের উচিত হলো যে জন্মের পরই তাদের যদি সিম্পল কিছু টেস্ট করানো হয় অথবা ডাক্তারকে যদি দেখানো হয়, তারা টেস্ট করিয়ে নেবে যে তাদের জন্মগত ত্রুটি আছে কিনা। যদি থেকে থাকে সেগুলো যদি ওই সময় মতো চিকিৎসা, যেমন একটা যদি প্রস্রাবের নালীর যে একটা ভাল্ব থাকে, এটা 6 মিনিটের একটা অপারেশন। এই অপারেশন না করার জন্য আমরা অসংখ্য রোগী দেখি যে তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে আমাদের কাছে আসছে। তো কাজেই বাচ্চাদের মা বাবাকে বলবো যে আপনারা বাচ্চা জন্মের পরই একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন, তারা সেগুলো আশা করি স্ক্রিনিং করে দেখে নেবে কোনো ত্রুটি আছে কিনা। স্যার, প্রতিরোধ কি হতে পারে সেটা জানবো, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই 3টা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে, বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই 3টা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম,
কলা এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি, খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন। আপনার কাছে এখন জানতে চাই প্রতিরোধ কিভাবে আসলে করা যেতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবধান হলে আমরা সেখানে 60 থেকে 70 এমনকি 80% ক্ষেত্রে এটা প্রতিরোধ করা যায়। কি কি উপায়ে আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে হলো প্রথমেই হলো যে আমরা সচল থাকা বা নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ করা, অন্তত সপ্তাহে যদি 5 দিনও হয় এবং প্রতিদিন আধা ঘন্টা করে যদি আমরা জোরে হাঁটি এটা আমাদের লাইফকে অনেক দীর্ঘায়িত করতে পারে, অনেক রোগ প্রতিরোধ করতে পারে। আমরা যে খাবার খাবো সেখানে সুষম এবং পরিমিত খাবার, যাতে করে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সব ধরনের খাবার, যে খাবারের মধ্যে বিশেষ করে শাকসবজি, ফলমূল অবশ্যই থাকতে হবে। এবং যেটা আমাদের পরিহার করতে হবে সেটা হলো যে এক্সট্রা সল্ট। আমরা ভাতের সব কিছুর সাথে, ভাতের সাথে বলেন সব কিছুর সাথে এক্সট্রা লবণ নিতে চাই, এই লবণটা কমিয়ে খেতে হবে। লবণ খেলে উচ্চ রক্তচাপ হয়, সেটা আমাদের অনেক ক্ষতি করে। দ্বিতীয়ত কোলেস্টেরল বা প্রাণীজ যে তেল আছে সেগুলো আমাদের হার্টের ক্ষতি করে, রক্তনালী ক্ষতি করে, কিডনির ক্ষতি করে, এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাবো। আমাদের শর্করা সেগুলো পরিমিত খাবো এবং সেই সাথে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান বা মাদক যেগুলো আছে সেগুলো আমাদের পরিহার করে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি পান যদি করি তাহলে অবশ্যই হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করি তাহলে আমরা অসংখ্য ধরনের অসংক্রামক ব্যাধি সব আমরা প্রতিরোধ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বিশ্বব্যাপী পিসিওএস বৃদ্ধি পাচ্ছে। আমরা সবসময় চিন্তা করব ওজনের সাথে পিসিওএস এর একটা সম্পর্ক রয়েছে। আমাদের টিনেজার গ্রুপটাকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের টিনেজ যেমন ছিল, এখনকার টিনেজার আমার মেয়ে বা আমাদের নেক্সট জেনারেশন কিন্তু অনেক বেশি ওজন নিয়ে আসছে। তো এটা হতে পারে ফাস্ট ফুডের জন্য, এটা হতে পারে লাইফস্টাইলের জন্য, যে কোনো কারণেই হোক।
এই ওজনটা হয়তো পিসিওজের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে পিসিওস রোগটা আমাদের অনেক বেশি আমাদের চোখে পড়ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।